আমাদের এই হাইকোর্টে আগাম জামিনের প্রক্রিয়া একেবারেই বন্ধ বলা যেতে পারে। এটা কেন হবে? এই যে আইনজীবীদের গায়ে হাত তোলা, এখন আমরা আরেকটা জিনিস দেখছি যে আইনজীবীদেরকে গ্রেফতারও করা হচ্ছে গণহারে জামিন না করে, গণহারে রিমান্ড না, উপরের নির্দেশনা ছিল আমি করতে পারিনি কিছু। তো ওনারা প্লিজ বলুক যে নির্দেশনা এক্স্যাক্টলি কোথায় থেকে আসলো, এবং সেটা চলে আসলে আমরা জানলে মানে ওনারা কেন সেটা মানলেন, এবং পরবর্তীতে এটার জন্য ওনাদেরকে তিরস্কার পর্যন্ত কেন করা হচ্ছে না, সেটা তো বোঝা উচিত। অ্যাটলিস্ট ওনার রেকর্ডে তো যাবে যিনি এই ধরনের গণহারের অর্ডার উনি দিয়েছেন। এবং যখন বেল নাকচ করছেন রিজন ছাড়া, কোনো কিছু লেখা নাই, জাস্ট গুরুতর অপরাধ এরকম একটা কিছু লেখা, বাট বেল না দেওয়ার যে রিজনটা সেটা কিন্তু আসলে নতুন বাংলাদেশে যদি ঢুকতে হয়, আমরা ঢুকি নাই এখন। আমি মনে আমাদের জন্য এখন এটা সাংঘাতিক লজ্জার ব্যাপার। এই হয়রানির উপরে আপনাদের একটা গবেষণা কাজ করা উচিত। এখানে ইনফ্যাক্ট এখানে মোটামুটি সবাই যারা আছেন, প্রিটি মাচ সবাই না হলে প্রায় সকলেই এটার এই কেস স্টাডি হতে পারেন, যে বিভিন্ন ভাবে তারা কিন্তু সাফার করেছেন। কেউ কেউ অনেক মাস জেল খেটেছেন, কেউ কেউ গুম হয়েছেন, কেউ কেউ সিম্পলি তার ট্যাক্স ফাইল নড়াচড়া হয়েছে বছরের পর বছর, বা অন্যান্য ফাইল নড়াচড়া হয়েছে, অথবা হুমকির সম্মুখীন হয়েছেন, এবং জুডিশিয়ারি সেখানে কিছু করতে পারেনি বা ওটার অংশীদার ছিল। যে আমরা যে ক্রান্তিকালীন সময়ের মধ্যে আছি এবং যেটার মধ্য দিয়ে আমরা এসেছি, 15 বছরের মধ্যে দিয়ে এসেছি, বা যেটা ঢালু ভাই বললেন ইটস নট জাস্ট 15 ইয়ার্স, অ্যাকচুয়ালি বিভিন্ন সময়, ইভেন উনিও যে সময়ের রাজনীতিতে অনেক ভালো অবস্থানে ছিলেন, ক্ষমতার অবস্থান ছিলেন, সেই সময় অনেক অন্যায় হয়েছে, এর আগেও হয়েছে। তো আমাদের এই সময়গুলো যদি পার হতে হয় অন্য একটা পরিস্থিতি, আসলে নতুন বাংলাদেশে যদি ঢুকতে হয়, আমরা ঢুকি নাই এখন আমি মনে করি অনেকভাবে, কারণ আগের অনেক প্র্যাকটিস গুলো চলছে, তাহলে আমাদের আরেকটু আই থিঙ্ক আমাদের বাইরের জগতের দিকেও তাকাতে হবে। সব লেসেন্স গুলো আমরা বাংলাদেশের ভিতরে পাবো না। যেসব দেশ আমাদের মতো পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, মানে ক্রান্তিকাল এর মাধ্যমে গেছে, বিশেষ করে আমার মনে হয় লাতিন আমেরিকার কিছু দেশের দিকে আমরা তাকাতে পারি, তারা কিন্তু জুডিশিয়াল রিফর্মের জন্য অনেক ধরনের নতুন কাজ করেছে। যেমন ধরেন, একটা স্বাভাবিক সমস্যা বিভিন্ন সরকারের আমলে আমরা দেখেছি, শোন অ্যারেস্ট করা এক একটা মানুষকে। এই যে ঢালিয়ার মতো বের হয়ে আসেন, তো তা বের হয়ে আসছেন এই স্ক্রুটিনির পরে, অন্যরা আবার আরেকটা মামলা খায়, বের হয়ে আসে আরেকটা মামলা খায়। এই প্রথা আনফর্চুনেটলি এখনো চলছে। এটা বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে যে গ্রেফতারের আগে আপনার মিনিমাম কিছু এভিডেন্স থাকতে হবে। আপনি ফিশিং এক্সপেডিশন বারবার যেতে পারবেন না, মানুষকে আটকে রাখতে পারবেন না যে আপনি মানে খুঁজতে থাকবেন তার বিরুদ্ধে আপনার কি জিনিস আছে। এই মুহূর্তে আমরা যে অবস্থাগুলো দেখছি, আমি এই জন্য বলছি যে আমাদের সংস্কার এখনই শুরু হওয়া উচিত। ইটস নট যে 7 তারিখে একটা রিপোর্ট যাবে, 7 তারিখে পরে আলোচনা হবে, তারপর সেই আলোচনা যদি সব দলগুলো মেনে নেয় তাহলে ওনারা এই সুপারিশগুলো ওনারা বাস্তবায়ন করবেন। এখন এই সুযোগ আছে কাজগুলো করার। অর্থাৎ এই মুহূর্তে আমরা যখন দেখি যে আমাদের এই হাইকোর্টে আগাম জামিনের প্রক্রিয়া একেবারেই বন্ধ বলা যেতে পারে। এটা কেন হবে? কোন সময় আমরা এটা দেখেছি? যদি অন্যায় মামলা কারো বিরুদ্ধে হয়, মিথ্যা মামলা কারো বিরুদ্ধে হয়, সেটার মধ্যে সেটা আনলক করা, সেটা ঠিক করার একটা উপায়ই হচ্ছে আগাম জামিন পাওয়া। তো এটা নিয়ে আমাদের কথা বলতে হবে। হতে পারে আপনার অপছন্দের কেউ জামিন পাবে, কিন্তু আপনি যদি বিশ্বাস করেন যে জামিন পাওয়া একটা অধিকার, আনলেস রিকোয়ারমেন্টস যখন জামিন দেওয়া যাবে না, তাহলে ব্যবস্থা করেন অন্যদের জন্য, যাদেরকে অপছন্দ করেন তাদের জন্য, এবং প্রত্যেকে এগুলো আসুক। আরেকটা জিনিসের কথা শামীম বললেন, এই যে আইনজীবীদের গায়ে হাত তোলা, এখন আমরা আরেকটা জিনিস দেখছি যে আইনজীবীদেরকে গ্রেফতারও করা হচ্ছে। আজকে একটা খবর আছে যে যশোরের একজন কবির হোসেন নামে, আমি ভেরিফাই করছি, একটা রিপোর্ট দেখলাম নাকি নাকি কালকে রাতে গ্রেফতার করা হয়েছে। কিছুদিন আগেও আরেকজন আইনজীবী, ইয়াং একজন আইনজীবী, উনি আওয়ামী লীগের মন্ত্রী পক্ষে অ্যাপিল করেছেন অথবা জানিয়েছিলেন কোর্টে, তাকে ওই সময় তুলে নেওয়া হয়েছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে। দেখেন যে ন্যূনতম জিনিস আমরা এগ্রি করতে পারি যে আমরা এখানে লয়াররা যারা আছি we should at least agree যে একটা লয়ার যখন রিপ্রেজেন্ট করছে তার ক্লায়েন্ট, এটার জন্য তাকে তুলে নেওয়া উচিত না। তাজুলের এই ঘটনা ঘটেছিল, সে বিবরণ আজকে দিল। আমরা এক্সপেক্ট করবো তাজুলের ওয়াচে এই ওয়াচের জিনিসগুলো হবে না, দ্যাট শুড বি দ্য বেয়ার মিনিমাম যেটা আমরা এক্সপেক্ট করতে পারি। আর অন্য যে জিনিস আমরা লেসন নিতে পারি, আই থিঙ্ক যে এটা অন্যরা বলেছেন যে কোর্ট যে কমপ্লাই করে না উপরের মানে হাইকোর্টের নির্দেশনা দিলে, এটার জন্য কোনো কোর্টের এজেন্সি কোনো অ্যাকশন হয় না। এই যে 5 তারিখের আগে আমরা যেটা দেখলাম, গণহারে গ্রেফতার, গণহারে জামিন নাকচ, গণহারে রিমান্ড, ওই যে ম্যাজিস্ট্রেট গুলো অর্ডার গুলো দিয়েছেন, ওনারা কি সব বলছেন যে না উপরের নির্দেশনা ছিল আমি করতে পারিনি কিছু? তো ওনারা প্লিজ বলুক যে নির্দেশনা এক্স্যাক্টলি কোথায় থেকে আসলো, এবং সেটা চলে আসলে আমরা জানলে মানে ওনারা কেন সেটা মানলেন, এবং পরবর্তীতে এটার জন্য ওনাদেরকে তিরস্কার পর্যন্ত কেন করা হচ্ছে না, সেটা তো বোঝা উচিত। অ্যাটলিস্ট ওনার রেকর্ডে তো যাবে যিনি এই ধরনের গণহারের অর্ডার উনি দিয়েছেন। এবং যখন বেল নাকচ করছেন রিজন ছাড়া, কোনো কিছু লেখা নাই, জাস্ট গুরুতর অপরাধ এরকম একটা কিছু লেখা, বাট বেল না দেওয়ার যে রিজনটা সেটা কিন্তু এখানে লেখা নেই, যাচ্ছে এরকম ব্ল্যাঙ্কেট
ব্ল্যাঙ্কেট জিনিসগুলো হয়। আর সো এখানে যেমন আমরা পুলিশের ক্ষেত্রে এই ধরনের অ্যাকশন নেওয়া উচিত, সেটা বোধহয় অন্য বিষয়। আরেকটা হচ্ছে যে আমরা আরেকটা জিনিস দেখি যে কোর্টগুলো, আমরা এখন মেনলি ধরেন পলিটিক্যাল কেস নিয়ে কথা বলছি বা আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থা নিয়ে কথা বলছি। আম, সেখানে এটাও দেখি যে কোর্টের ল্যাঙ্গুয়েজও এরকম বিষয় আসে যে, এবং কোর্টের প্রসেসে এবং তার সাথে পুলিশের প্রসেসও একজন বিচারাধীন অবস্থায় থাকার যখন থাকে ওই সময় তাকে অপরাধী হিসেবে কিন্তু দেখানো হয়, এবং মিডিয়া আনফর্চুনেটলি আপনারা এই ব্যাপারে আপনারা আসলে সহযোগী একটা ভূমিকা নেন। সো এজেন্সি থেকে যে তথ্য দেওয়া হয় একজনের বিষয়, সেগুলো কিন্তু আপনারা প্রদর্শন করেন যখন একটা ব্যাপার বিচারাধীন। ইভেন প্রসিকিউটররা গিয়ে মিডিয়াকে বলে যে এইগুলো এগুলো হয়েছে, আমরা তদন্ত এগুলো পেয়েছি। এগুলো কিন্তু পাওয়ার কথা না, তদন্ত শেষ হয়ে তারপর সেগুলো কোর্টে আসবে, তারপর আপনারা বিবেচনা করবেন। এই প্রক্রিয়ার মধ্যে আমরা যদি নিজেদেরকে আসলে এগুলোর সাথে জড়িয়ে দিই, তাহলে আমাদের পরবর্তীতে এইসব সুপারিশগুলো দেওয়ার আসলে খুব একটা অর্থ হবে না মনে হচ্ছে, কারণ তখন আমরা প্রবলেমের পার্ট হয়ে যাচ্ছি। আরেকটা আই থিঙ্ক বড় ব্যাপার এই মুহূর্তে প্রতিনিধিত্বের বিষয়, যে জুডিশিয়ারিতে যাচ্ছেন কারা। আমরা কথা বলছি বিভিন্ন দলীয় ব্যাকগ্রাউন্ড নিয়ে যারা যাচ্ছেন সেটা নিয়ে কথা হচ্ছে। এখন দলীয় ব্যাকগ্রাউন্ড নিয়ে গেলেও কিন্তু একজন জজ হিসেবে কিন্তু ওটা ছেড়ে দিয়ে তার কাজগুলো করতে পারে। এখন যারা যাচ্ছেন, অ্যাটর্নি জেনারেল পদে যিনি গেছেন, চিফ প্রসিকিউটর আইসিটি পদে যারা গেছেন, দুজনেই দলীয় পরিচয় ছিল। দুজনেই তো বলছেন যে তারা দলীয় পরিচয় ছেড়ে এখন তাদের প্রফেশনাল রেসপন্সিবিলিটি করছে। এটা তো অবশ্যই করা সম্ভব। ওনাদের ব্যাপারে ওনারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করেছে কিনা পরে হিস্ট্রি উইল জাজ, নো, বাট এটলিস্ট ওনারা বলছেন এই অবস্থান নিচ্ছেন। সো পলিটিক্যাল আইডেন্টিটি ডাজ নট হ্যাভ টু বি দি অনলি ক্রাইটেরিয়া, কিন্তু আপনার দেখতে হবে সেখানে তারা প্রফেশনাল কাজ করছেন কিনা। আর প্রতিনিধিত্বের ব্যাপারে আরেকটা বিষয় দেখা দরকার, আমরা যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এই পট পরিবর্তন হয়েছে, আমরা বৈষম্য নিরসন করার জন্য কোন কোন সম্প্রদায়, কোন কোন জনগোষ্ঠী কোর্টে থাকবে, আমাদের জন্য আই থিঙ্ক এটা সাংঘাতিক লজ্জার ব্যাপার যে আমাদের সুপ্রিম কোর্টে নারীদের সংখ্যা যেরকম আছে, অন্যান্য কোর্টে একটু বাড়ছে, এখন সুপ্রিম কোর্টের ভয়াবহ অবস্থা নাই বলা যায়। আমাদের আইনজীবীদের সংখ্যা অনেক বেড়েছে, বাট বিচারপতিদের সংখ্যা কেন জানি বাড়ে না। ইনফ্যাক্ট আমরা যে জুডিশিয়াল রিফর্ম কমিশনের কাছে আমরা এইসব সুপারিশ দেবো, জিল্লুর ভাই আপনি আপনার পলিসি ব্রিফ দেবেন, সেখানে কিন্তু একজন নারী আপনি, এটা নিয়ে কোনো কথা হচ্ছে না। এবং আমার খারাপই লাগছে যে আমার বলতে হচ্ছে, আমার মনে হচ্ছে যারা নারী না এখানে, আপনারা কাইন্ডলি এই ইস্যুগুলো নিয়ে যান এবং ওনাদের কাছে তুলবেন। সো এখানে আই থিঙ্ক নারীদের প্রতিনিধিত্ব, বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিত্ব, ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে। আরেকটি হচ্ছে প্রতিবন্ধীদের আই থিঙ্ক রিপ্রেজেন্টেশন খুবই দরকার। এখন পর্যন্ত আমাদের বিচার জুডিশিয়াল সার্ভিস কমিশনের যে আইনটি আছে ওখানে লেখাই আছে, আই থিঙ্ক মার্শাল ল আমলের কোনো একটা রুলস ফলো করে, বিসিএস রুলস ওই সময় হয়েছিল বোধহয় 70-তে, ওখানে লেখা আছে কোনো প্রতিবন্ধী ব্যক্তি বিচারক হতেই পারবে না। সো বৈষম্য বিরোধী আন্দোলন, অথচ এরকম আইন এখনো রয়েছে, আইন নয়, এটা রুলস, এটা ইজিলি ঠিক করতে পারে। সো আই থিঙ্ক একটু ভবিষ্যতের দিকে যাই, যে এগুলো হচ্ছে এখন এই সময়কার এবং হিস্ট্রি অফ ক্রিমিনাল জাস্টিস নিয়ে যেসব প্রবলেম যেগুলো সর্ট আউট করা। আরেকটা আছে এখন জজ অপসারণের ব্যাপার, জজ নিয়ে অনেক কথা হচ্ছে, একদম শিগগিরই যে আইনটা দরকার। জজ অপসারণ যে প্রসেসটা, আই থিঙ্ক যে প্রসেসটা হয়েছিল ওই যে সুপ্রিম কোর্টে আসা, সেখানে মোটামুটি একটা কাইন্ড একটা মানে থ্রেট দিয়ে জজদেরকে নামানো, সেটা হয়ে গেছে। বাট এখন থেকে যেটা হওয়া উচিত, এবং এই প্রক্রিয়াটাও এখন যেটা চলছে, আই থিঙ্ক এখানেও এটা স্বচ্ছভাবে হওয়া উচিত। এবং মেবি আরেকটা জিনিস আমাদের কনসিডার করা উচিত, যে হ্যাঁ দুর্নীতি আছে, দুর্নীতি চলছে, আই ডোন্ট থিঙ্ক ইটস গোইং টু বি পসিবল সব ধরনের দুর্নীতি শেষ করা বাংলাদেশে এই 18 মাসের মধ্যে বা ইভেন আগামী 5 বছরের মধ্যে। তো এখানে যে সেরেস্তাদার বা বিও বা মুখ্যমন্ত্রী 500, 1000, 2000 নিতে থাকবে আনলেস ওনাদের স্যালারি ঠিক করা হয়। এটা এখন প্রথম বক্তা আজকে বলেছেন। ওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এখন স্যালারি ঠিক করা, ওনাদেরকে বেনিফিট দেওয়া, জাজদের স্যালারি বেনিফিট অনেকটা ইমপ্রুভ হয়েছে, কিন্তু কোর্ট অফিসের কিছুটা হয়নি। এবং ওখানে অবশ্যই তদারকি ইত্যাদি দরকার, বাট ওই গ্রোস লেভেল অফ করাপশন যেটা, সেটা আগে ধরা উচিত আই থিঙ্ক, রাদার দ্যান মিনিমাম লেভেল অফ করাপশন। সো সেটা যদি আমরা প্রায়োরিটি করি, যে গ্রোস লেভেল অফ করাপশন ধরবো, প্রায়োরিটি করবো, সবকিছু আমাদের সামনে সম্ভব হবে না। আরেকটা বিষয়টির সাথে সাথে ভাববো যে জাজ অপসারণ করি বা অন্যান্য ইনস্টিটিউশনে যখন আমরা সেটা ক্লিন আউট করছি বা পার্জ করছি, একটা জিনিসকে ব্যালেন্স করতে হবে যে সবাইকে যদি আপনি বাদ দিয়ে দেন, ইনক্লুডিং যারা দক্ষ এবং যারা তার কাজ পারে, এবং আপনি এখন যদি, আমি সেমিনের ওই প্রস্তাবের ঘোর দ্বিমত পোষণ করছি যে 1000 বিচারক এখনই বসানো হোক বা 20,000 বা 200, হোয়াটএভার, বিকজ আই থিঙ্ক
অভিজ্ঞতা একটা ব্যাপার এখানে। আপনি সবাইকে বসাই দিলেন, নামাই দিলেন, আই ডোন্ট থিঙ্ক তাতে কাজ হবে। সো এই জন্য এখন যে অপসারণ প্রক্রিয়া শুরু হয়েছে, আই থিঙ্ক সেটাতে আমাদের দেখা উচিত যে যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে ভ্যারিয়াস ক্রাইটেরিয়া কিন্তু অ্যাসেস করতে পারলে ভালো হয়। দুর্নীতি একটা ব্যাপার, দুর্নীতি যদি সেই মাত্রার হয় যার কিছু করার নাই সেটা একটা কথা, কিন্তু এখানে যদি কারেক্টিভ অ্যাকশন নেওয়া সম্ভব হয়, কোর্টে ফিরে আসা সম্ভব হয় উইথ কারেক্টিভ অ্যাকশন, উইথ কনফিডেন্স, তাহলে সেটা বোধহয় আমাদের বিবেচনা করা উচিত। সো ইন টার্মস অফ ফিউচার যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা পুরোপুরি ক্রিমিনাল জাস্টিস নিয়ে কথা বলছি এতদিন, সিভিল জাস্টিস নিয়ে আমাদের ভাবা উচিত। বিকজ আমরা অন্তত আইন সহায়তা যেখানে দিচ্ছি এবং অন্যান্য সব আইন সহায়তা সংস্থার ক্ষেত্রে এটা একই অবস্থা, ইনক্লুডিং সরকারি যে আইন সহায়তার ব্যবস্থা আছে। আমাদের অধিকাংশ ক্লায়েন্ট কিন্তু নারী এবং ওনারা আসছেন পারিবারিক বিরোধগুলো নিয়ে। এখানে আমরা যেটা দেখছি এই ধরনের কেসে এখন পর্যন্ত নিম্ন আদালতের যে ব্যবস্থাগুলো আছে যে আপনি রায় পাওয়ার পরে ওই রায় বাস্তবায়ন করার জন্য আরেকটি মামলা করতে হয়, এক্সিকিউশন মামলা যেটা বলে। এটা থাকার খুব একটা লজিক নাই এবং এটা আমরা যে কোনো ফাইন্যান্সিয়াল ক্লেইমসের জন্য এটা করি, এটা পুনর্বিবেচনা করা দরকার। একই সাথে ফ্যামিলি কোর্ট, লেবার কোর্ট দুই জায়গায় অনেক বেশি অ্যাক্সেসিবল করা দরকার। ডক্টর ইউনূসের মামলা যখন প্রফেসর ইউনূসের মামলা যখন চলছিল বছরের শুরুতে সবাই এই চিত্রগুলো দেখেছেন যে ওনার একজন অ্যাসোসিয়েট মোহাম্মদ শাহজাহান, যিনি এমডি ছিলেন গ্রামীণ ব্যাংকে, ওনার হুইল চেয়ার করে 4 তলা পর্যন্ত তুলে নেওয়া হয়েছিল লেবার কোর্টে। এই কোর্টগুলো অ্যাক্সেসিবল না, এটা একটা ব্যবস্থা। আরেকটা হচ্ছে যেরকম করে আমরা অর্থ ঋণ মামলাগুলোতে একটা ব্যবস্থা রেখেছি যে আপিল করতে হলে ডিপোজিট দিতে হয়, একইভাবে যে একেবারে দুস্থ যে নারীরা কোর্টে আসেন ভরণ-পোষণ মামলা নিয়ে, সেই 1,000-2,000 টাকা পাওয়ার জন্য ওনাদের ডিপোজিট ছাড়া আপিল করে ফেলা হয় এবং তারপর বছরের পর বছর তারা হাইকোর্টে দিয়েছে। ডিপোজিটের ব্যবস্থা রাখা দরকার। এগুলো কিন্তু অনেক কিছু আইন হয়তো লাগবে না, অনেক কিছু আমাদের প্রধান বিচারপতি প্র্যাকটিস ডিরেকশন দিয়ে উনি কিন্তু ডিরেকশন দিয়ে দিতে পারেন, এগুলো করা যেতে পারে। আপনার প্রথম প্রশ্ন ছিল যে আমরা কি করে এই ডিলের বিষয়গুলো বন্ধ করতে পারি। আমাদের কোভিড এর সময়, করোনার সময় যে ভার্চুয়াল কোর্ট চালু হয়েছিল সেটা পরে কোথায় জানি চলে গেছে। আইনটা আছে, মাঝখানে আবার ডিজিটাল এভিডেন্স নেওয়ার জন্য আইন হয়েছে, কিন্তু আমরা ভার্চুয়াল কোনো হিয়ারিং এখন করি না। অথচ অনেক কিছু আমাদের অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারগুলো সকালবেলায় হাইকোর্টে যে মোশনের এখানে কোর্টে যারা আছেন আপনারা জানবেন, আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকি জাস্ট আমার কেস পরের দিন হবে না পরের সপ্তাহে এগুলো ঠিক করবে, সবগুলো ভার্চুয়ালি করা যায়। কোর্টের ঘন্টাগুলো বাড়ানো যায় এগুলো করার জন্য। আর কোর্টকে যদি আপনি আর কোর্টের অ্যাকাউন্টেবিলিটির ব্যাপারে যেটা দরকার, আই থিঙ্ক একটা গ্রিভেন্স প্রসিডিওর বা গ্রিভেন্স মেকানিজম থাকা উচিত। যে আমরা এখন আছে কোর্ট কন্টেম্প্ট করে এবং সেই ব্রিটিশ আমলের কন্টেম্প্ট, মানে একজন জজ যদি মনে করেন তাকে নিয়ে কোনো কিছু বলা হয়েছে ওটার জন্য কন্টেম্প্ট হয়ে যায়। সো কন্টেম্প্ট আইন নিয়ে একটা কন্টেম্প্ট আইন নতুন করে করা হয়েছিল, সেটা একটা চ্যালেঞ্জ হয়েছিল, সেটা অ্যাপেলেট ডিভিশনের কাছে আছে। সেটা আই থিঙ্ক প্রায়োরিটি বেসিসে এই সময় ওটা নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া উচিত এবং আইনটা আবার যদি পুনর্বহাল করা যায় সেটা নিয়ে আসা দরকার। আর জাজদের ব্যাপারে আই থিঙ্ক গ্রিভেন্স প্রসিডিওর থাকা উচিত, কমপ্লেন্ট দেওয়ার সুযোগ। সার্কিট কোর্টের কথাটা খুবই আই থিঙ্ক দরকার। আই ডোন্ট এগ্রি যে স্থায়ী বেঞ্চেস গুলো থাকা উচিত। অষ্টম সংশোধনী রায় যেসব কারণে বলা হয়েছিল সার্কিট বেঞ্চেস দরকার। আর ফাইনাল কথা হচ্ছে যে পরিসংখ্যানের ব্যাপারটা আই থিঙ্ক এখন খুব দরকার। যে অ্যাকচুয়ালি কোর্টে কি হচ্ছে, আমরা সবসময় যে অভিজ্ঞতার ভিত্তিতে বলি, অ্যানেকডোটালি বলি, কিন্তু স্ট্যাটিস্টিক্স পাওয়া খুব মুশকিল। একটা কাজ হয়েছিল জাস্টিস অডিট বাংলাদেশ নামে, একটা বিদেশি ইয়ে করেছে, কিন্তু আমাদের ওই বিবিএস এর সাথে, বাংলাদেশ স্ট্যাটিস্টিক্স এর সাথে করেছে। সেখান থেকে তারা দেখানোর চেষ্টা করেছে এক্স্যাক্টলি কোন জেলায় কয়টা কোর্ট, কোন কোর্টে কয়টা মামলা, কি ধরনের মামলা, ওই ধরনের একটা কাজ যদি হয় এবং এখন পর্যন্ত যা যা তথ্য কোর্টের কাছে আছে সেটা যদি জনসম্মুখে নিয়ে আসা হয় ওয়েবসাইটের মাধ্যমে, তাহলে কিন্তু আমরা যাচাই করতে পারবো আমরা কোন অবস্থায় আছি।